জন্মসূত্রে যে নাগরিকত্ব বাতিল করার কথা তিনি চিন্তা করছেন সেটি বলছেন, কিন্তু ভালো দিকগুলো কিন্তু কথা বলা হচ্ছে না। সো এটা কিন্তু এক ধরনের অ্যাবিউজই বলা যায়। যদি আপনি ইচ্ছাকৃতভাবে এখানে শুধু বাচ্চা হওয়ার জন্য এখানে আসেন, এরপর আবার চলে যান। এখানে তার বাচ্চা হয়ে গেছে, তারা জন্মসূত্রে নাগরিক হয়ে গেছে, এটি পাশ করা হয়েছিল। তাহলে সেটি যদি বাতিল করতে হয় শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারে কি এটি সম্ভব? সুপ্রিম কোর্টের অবশ্যই এখতিয়ার আছে যে কোনো লকে অসাংবিধানিক ঘোষণা করা, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে এটা সংবিধানের 14th সংশোধনী, এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হবে, তখন তার দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে। শুধু যে বিষয়টি নিয়ে মানুষ আতঙ্কিত হতে পারে সেটি কিন্তু বেশি প্রচার করা হচ্ছে, যে জন্মসূত্রে যে নাগরিকত্ব বাতিল করার কথা তিনি চিন্তা করছেন সেটি বলছেন, কিন্তু ভালো দিকগুলো কিন্তু কথা বলা হচ্ছে না। জি হ্যাঁ, এবং জন্মসূত্রে নাগরিকত্ব জিনিসটা উনি যেভাবে বলেছেন যে যারা একটু ওয়েলদি পিপল ফ্রম লাইক চায়না, রাশিয়া, তারা এখানে দেখা যায় বাচ্চা জন্মের সময় এখানে চলে আসে, এটাকে বলা হয় যে বার্থ ট্যুরিজম। বার্থ ট্যুরিজম করে তাদের ভবিষ্যৎ, তাদের গ্রিন কার্ডটা কিন্তু সিকিউর করে নেয় বাচ্চার মাধ্যমে। সো এটা কিন্তু এক ধরনের অ্যাবিউজই বলা যায়। যদি আপনি ইচ্ছাকৃতভাবে এখানে শুধু বাচ্চা হওয়ার জন্য এখানে আসেন, এরপর আবার চলে যান। সো এটাকে কেউ এটাকে পজিটিভলি দেখছেন যে এটা পজিটিভ, বা যাদের আমার মনে হয় যে এটাকে রেট্রোঅ্যাক্টিভলি বা পিছন থেকে কার্যকর করা ঠিক হবে না। ভবিষ্যতে যাদের না হয় সেটা কাজ করা উচিত হবে। জি না, কিন্তু যদি এটা কোনোটাই তো আমার যেটুকুন চিন্তা ভাবনায় আসে যে 14তম আমেরিকার 14th সংশোধনীর মাধ্যমে, সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি যে কেউ এখানে এসে কাজ করছে জন্মসূত্রে, এখানে তার বাচ্চা হয়ে গেছে, তারা জন্মসূত্রে নাগরিক হয়ে গেছে, এটি পাশ করা হয়েছিল। তাহলে সেটি যদি বাতিল করতে হয় শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারে কি এটি সম্ভব? না, এক্সিকিউটিভ অর্ডার সম্ভব না। এটা উনি মিড প্রেসে ক্লিয়ারলি বলেছেন এটা নিয়ে লিটিগেশন হবে, এবং লিটিগেশনের উপরে ওনারা প্রস্তুত। দ্যাট মিনস হয়তো উনি সেনেট অথবা কংগ্রেসের মাধ্যমে এটা পাস করে। আমরা যদি কংগ্রেসে যাই, কংগ্রেসের আপার হাউস যেটা আমরা জানি সেনেট, লোয়ার হাউস যেটা হাউস, তো সেখানে তো হাউসে আগে পাস হতে হবে, তারপরে সিনেটে যেতে হবে। সেই পরিমাণ আসন বা 2/3 ভোটের প্রয়োজন পড়বে। এই কথাগুলো আপনার সাথে আলোচনা করছে এই কারণে যে অনেকেই এটা নিয়ে একটা আতঙ্কিত অবস্থায় আছেন, সে কারণে খোলাসা করার জন্য আমরা বলছি এটা কি সম্ভব হবে আদৌ? কিন্তু হাউসে মাত্র 8টা আসন বেশি আছে। তো উনি অলরেডি এটা বলেছেন যে এটা নিয়ে লিটিগেশন হবে, এবং এটা নিয়ে হাউসে বা অনেক ডিবেট হবে, এরপর হয়তো এটা বাস্তবায়ন হবে। বাট একজন প্রেসিডেন্টের অনেক লেভারেজ থাকে, সে চাইলে অনেক কিছু করতে পারে। সো যেহেতু উনি এটা প্রায়োরিটি ভিত্তিতে, এছাড়া উনি আরেকটা জিনিস অ্যাকনোলেজ করেছেন যে যারা অ্যাসাইলাম সিকার আছে তাদেরকে কিন্তু চাইলেই কিন্তু তারা বের করে দিতে পারবেন না। এটা কিন্তু উনি এই মিড দ্য প্রেসে ক্লিয়ার করেছেন যে অবশ্যই তাদেরকে একটা ডিউ প্রসেসের মধ্যে যেতে হবে। তাদেরকে ইমিগ্রেশন জজের সামনে একটা হিয়ারিংয়ের সুযোগ দেওয়া হবে। হিয়ারিংয়ে তারা যদি ক্রেডিবল ফেয়ার এস্টাবলিশ করতে পারে তাহলে হয়তো তাদেরকে এখানে রাখা হবে। দ্যাট মিনস ডিউ প্রসেস ছাড়া যে তাদেরকে ডিপোর্ট করা হবে ব্যাপক হারে, এটা কিন্তু আসলে বলা হয়নি। সুতরাং আমার মনে হয় যে যত দিন যাচ্ছে আমরা তাদের প্ল্যানগুলো আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারছি। এতদিন লাইক বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, এখন জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে আসলে তা কোন দিকে যাচ্ছে। সুতরাং ডিউ প্রসেস অবশ্যই থাকবে, এবং যারা অ্যাসাইলাম স্ট্যাটাসে আছেন তাদের কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমার মনে হয় কোনোটাতেই নেই। যেটা নিয়ে বেশি, যেটা হট টপিক যেটাকে বলা যায়, যেটা জন্মসূত্রে যেটা বলছিলাম, যে যদি হাউসেও পাস হয়, আমরা ধরে দিলাম, তারপরেও তো আবার স্টেটেরও তো 4/3 ভোট পেয়ে এটা পাস হতে হবে। তারপরেও এটা করতে গেলে নির্বাহী আদেশ দিলে মামলা হবে, একের পর এক মামলা হবে বিভিন্ন জায়গায়। বিশেষ করে মানবাধিকার কর্মী যারা আছেন তারা তো মামলা করবেই। যেটা আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, তারা অলরেডি এটা তারা ডিক্লেয়ার করেছেন যে তারা আমরা মামলা করব যে কোনো এক্সিকিউটিভ অর্ডার যদি এরকম আসে। আপনি যেটা বলেন যে যথেষ্ট সংখ্যক স্টেটকে কিন্তু রেটিফাই করতে হবে, এটা খুবই চ্যালেঞ্জিং হবে এটা। সুতরাং এটা নিয়ে ভাবার কারণে, তবে কেউ বলছেন, আপনার কাছে একজন, যেহেতু আপনি আইন বিশেষজ্ঞ এবং বিশেষ করে এই ইমিগ্রেশন বিষয়, তো সেই হিসাবে কেউ বলছেন যে সুপ্রিম কোর্ট তার নির্বাহী আদেশটি যদি সুপ্রিম কোর্টে যায়, এবং সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্টকে তিনি ব্যবহার করতে চান, এখানে তো 9 জন বিচারপতির মধ্যে 6 জনই রিপাবলিকান, তো সেখানে যদি 5 ধরে নিলাম, একজন দিল না, 5-4-এ যদি এটি সম্মতি দিয়ে থাকে, সেক্ষেত্রে কি এটা বাস্তবায়িত করতে পারবেন কিনা? তাহলে সেক্ষেত্রে তো লোয়ার কোর্টের মামলা বা
আমরা যে সমস্ত কোর্ট, অন্যান্য কোর্ট যেগুলো আছে সবগুলো তো স্থগিত হয়ে যাবে, সেক্ষেত্রে কি সমস্যা হবে কিনা? জি, সুপ্রিম কোর্টের অবশ্যই এখতিয়ার আছে যে কোনো লকে অসাংবিধানিক ঘোষণা করা, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে এটা সংবিধানের 14th সংশোধনী, এটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সুতরাং এটাকে মানে লিগ্যাল ঘোষণা করা বা অসাংবিধানিক ঘোষণা করা বা সাংবিধানিক একটা প্রভিশনকে অসাংবিধানিক, এটা কিন্তু একটা বিরাট একটা ডিবেট। আমার মনে হয় সুপ্রিম কোর্ট ওই পর্যন্ত যাবে, কারণ কিছু জিনিস আছে এটাকে বলা হয় যে পলিটিক্যাল কোয়েশ্চেন। তো পলিটিক্যাল কোয়েশ্চেনগুলো জেনারেলি সুপ্রিম কোর্টের জাজরা এটা আইন বিভাগের উপর ন্যস্ত করে দেন, যে পার্লামেন্ট বা কংগ্রেস বা সিনেট তারা এটা ডিসাইড করুক যেটার ফিউচার কী হবে। দ্যাট মিনস কিছু কিছু কোয়েশ্চেন আছে যেটা সুপ্রিম কোর্ট অ্যাভয়েড করেন, এগুলো বলা হচ্ছে পলিটিক্যাল কোয়েশ্চেন। তো মোস্ট লাইকলি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে তারা রায় দিবেন না। সেটি আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেটা আপনি একটু আগে বললেন যে অ্যাসাইলাম নিয়েও মানুষ তো ভীষণভাবে ভয়ের মধ্যে ছিলেন, কিন্তু কালকে তিনি বা গত কয়েকদিন আগে তিনি মিট দ্য প্রেসে এটা ক্লিয়ার করেছেন এবং সহজ করেছেন কিছুটা। আমরা আশা করছি যে 20 তারিখে, জানুয়ারি মাসের 20 তারিখে উনি যখন আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসবেন এবং আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট হবে, তখন তার দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে। তখন হয়তো এই ধরনের বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে এবং যারা অযথাই আমরা ভয় পাচ্ছি তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই, যদি না আমরা কোনো রাষ্ট্রের হুমকির সম্মুখীন বা হুমকির হয় এই ধরনের কোনো কাজ আমরা না করি বা করে না থাকি, বা কোনো ধরনের অপরাধের সাথে বা আইনি বিচারে আমাদেরকে শাস্তি হয়েছে, ডিপোর্টেশন হয়ে গেছে, এই ধরনের অপরাধে আমরা যদি অপরাধী না হয়ে থাকি তাদের ক্ষেত্রে মনে হয় না কোনো সমস্যা আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।